আসসালামু আলাইকুম। আজকে আবারও আমরা ট্রান্সফরমেশনের একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব। আর আজকে ট্রান্সফরমেশন হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তো এটা করার আগে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জানতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি। আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স কি এবং তার স্ট্রাকচার দেখার চেষ্টা করি। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য। যে বাক্য দ্বারা কোনো কাজের বর্ণনা করা বোঝায় সেই বাক্যটিকে আমরা বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স একমাত্র সেন্টেন্স যেটি শুরু হয় সাবজেক্ট দিয়ে। আমরা জানি অর্থ অনুসারে বাক্য 5 প্রকার। এই 5 প্রকার বাক্যের মধ্যে শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সটি শুরু হয় সাবজেক্ট দিয়ে। স্ট্রাকচার যখন আমরা লক্ষ্য করবো, স্ট্রাকচারে দেখবো যে সাবজেক্টের পর একটা অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও পারে, তাই আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখছি। তারপরে মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন এবং বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে। তারপরে আমরা জানবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কি। আমরা জানি ইন্ট্রোগেটিভ শব্দের অর্থ হচ্ছে প্রশ্নবোধক। তো যে বাক্যটি দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাকে ইন্ট্রোগেটিভ বাক্য বলে। আর ইন্ট্রোগেটিভ বাক্যগুলি শুরু হতে পারে WS ওয়ার্ড দিয়ে। আমরা জানি WS ওয়ার্ড 9টি। তো এই 9টি ওয়ার্ডের যে কোনো একটি ওয়ার্ড থাকতে পারে, তারপরে অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন। WS ওয়ার্ড যে সবসময় থাকবে এমনটাও না, তবে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বকে থাকতে হবে। এটি হচ্ছে ম্যান্ডেটরি একটা ইন্ট্রোগেটিভ বাক্যের জন্য। তো এতটুকু আমরা আগে থেকেই জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি এবং তার গঠন কেমন, বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কি এবং তার গঠন কেমন। এখন আমরা এগুলাকে জানবো যে কিভাবে পরিবর্তন করতে হয়। এখানে একটা রুলস আমরা দেখছি যে যদি আমাদের বাক্যটি, যে বাক্যটাকে আমরা অ্যাসার্টিভ বাক্যটাকে আমরা ইন্ট্রোগেটিভ বানাবো, সেটিকে বলছি যে ওই বাক্যটি যদি হাবোধক হয়। আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের হতে পারে। একটি হতে পারে অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, হয় হাবোধক হবে না হয় নাবোধক হবে। যদি দেখি যে আমাদের বাক্যটি অ্যাসার্টিভ বাক্যটি অ্যাফার্মেটিভ, তাহলে আমরা যখন এটাকে প্রশ্নবোধক করবো সেটিকে আমাদের নাবোধক প্রশ্নবোধক করতে হবে, অর্থাৎ ইন্ট্রোগেটিভটা করতে হবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ। এবং যদি দেখি যে আমাদের বাক্যটা নেগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ বাক্যটি নেগেটিভ, সেটিকে যখন আমরা প্রশ্নবোধকে রূপান্তর করব শুধুমাত্র সেটাকে ইন্ট্রোগেটিভ করব, আর ইন্ট্রোগেটিভ নেগেটিভ আমরা করব না। এখানে লেখা আছে যে আপনার হাবোধক বাক্য করতে হলে, অর্থাৎ নট থাকে যদি বাক্যের মধ্যে, অ্যাসার্টিভ বাক্যের মধ্যে নো বা নট থাকলে সেটাকে উঠাই দিতে হয় আর কি। আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। আমরা একটা অ্যাফার্মেটিভ বাক্য দেখি, হাবোধক বাক্য দেখি, যেটা অ্যাসার্টিভ থেকে আমরা ইন্ট্রোগেটিভ পড়ার সময় আমরা ব্যবহার করব। সেটা হচ্ছে যে হি ইজ আ স্টুডেন্ট। হি ইজ আ স্টুডেন্ট, এটি একটা হাবোধক বাক্য, অর্থাৎ এটি অ্যাফার্মেটিভ বাক্য। তাই এটাকে যখন আমরা প্রশ্নবোধকে রূপান্তর করব বা প্রশ্নবোধে পরিবর্তন করব, তখন আমরা কি করব যে আমরা প্রশ্নবোধক বাক্যের ভার্বটিকে, সাহায্যকারী ভার্বটি বাক্যের শুরুতে চলে যায়, এবং এটি হাবোধক হওয়ার কারণে বাক্যটি প্রশ্নবোধক এবং নাবোধক দুইটা একসাথে করতে হবে। তাই আমরা এটা প্রশ্নবোধক নাবোধক যদি করি, তাহলে আমরা এটা করেছি ইজ হি নট আ স্টুডেন্ট। ইজ হি নট আ স্টুডেন্ট, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। আরেকটি বিষয় স্মরণ রাখতে হবে, নট এটা প্রোনাউনের পরে বসে এবং নাউনের আগে বসে। অর্থাৎ এখানে যদি কোনো নাউন শব্দ থাকতো তাহলে নটটাকে আমরা তার সামনে নিয়ে আসতাম। যেহেতু হিটা প্রোনাউন, প্রোনাউনের পরে নট বসে এবং নাউনের পূর্বে নট বসে প্রশ্নবোধক নাবোধক বাক্যে। যে বাক্যটি একই সাথে প্রশ্নবোধক এবং নাবোধক, সে বাক্যের ক্ষেত্রে এমনটা করতে হয়। ওকে, এবার দেখি যদি বাক্যটা নাবোধক হতো তাহলে আমরা কি করতাম। হি ইজ নট আ স্টুডেন্ট, এটি নাবোধক বাক্য, তাহলে এটা শুধু প্রশ্নবোধক করলেই হবে। এবার প্রশ্নবোধক নাবোধক আর আমরা করবো না, শুধু অক্সিলারি ভার্বটা সামনে থাকবে এবং নটটা উঠে যাবে। ইজ হি আ স্টুডেন্ট, শেষে প্রশ্নবোধক বাক্য। এটা আমাদের এই রুলসের উপরে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে যদি যাই, আমরা এখানে আরেকটা রুলস দেখবো যে অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটিকেই বাক্যের প্রথমে নিয়ে আসতে হয়, এবং তারপরে সাবজেক্ট এবং তারপরে মেইন ভার্ব বসে, যেটা আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছিলাম। যেমন এখানে একটা দেখেছি, শি ক্যান ডু দ্য ওয়ার্ক। শি ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা একটা অ্যাসার্টিভ বাক্য, এখানে অক্সিলারি ভার্ব আছে ক্যান। তাহলে আমরা কি করবো, জাস্ট প্রশ্নবোধক করার জন্য এটাকে সাবজেক্টের সামনে নিয়ে যাব, এবং যেহেতু বাক্যটা হাবোধক তাই এটাকে নাবোধক প্রশ্নবোধক করবো। আমরা কি করেছি, ক্যান শি নট ডু দ্য ওয়ার্ক। ক্যান শি নট ডু দ্য ওয়ার্ক, নট নিয়ে আসছি এখানে আমরা। দেন থার্ড রুলস, অক্সিলারি ভার্ববিহীন প্রত্যেকটা বাক্যে যে অক্সিলারি ভার্ব থাকবে এমনটা না। বলা হচ্ছে অক্সিলারি ভার্ববিহীন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ট্রোগেটিভ করতে হলে বাক্যের শুরুতে ডন্ট বা ডাজেন্ট ব্যবহার করতে হয়। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে হলে আমরা ডিডেন্ট কে নিয়ে আসবো আর কি, ডিডেন্ট ব্যবহার করব বসিয়ে
ইন্ট্রোগেটিভ করতে হয়। উল্লেখ্য যে পাস্ট ইনডিফিনিট টেন্সে বাক্যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের পরিবর্তন করার সময় মূল ভার্বের বেয়ার ফর্ম হয়। এটা বিষয় হচ্ছে যে মূলত যে কখনো যদি বাক্যের মধ্যে এই টু ডু ভার্বগুলো অর্থাৎ ডু, ডাজ, ডিড এগুলো চলে আসে, তাহলে সেই বাক্যে থাকা মূল ভার্বটি সবসময়ের জন্য ভার্বের বেস ফর্মে হয়। এক্সাম্পল আমরা লক্ষ্য করি একটু, শি ইটস রাইস, এই বাক্যের মধ্যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, শি ইটস রাইস, কিন্তু বাক্যটাতে আমরা জানি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে ভার্ব ওয়ান অথবা ভার্বের এসিএস থাকে। যদি দেখি যে ভার্বের সাথে এসিএস থাকে, সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডাস নিয়ে আসতাম। আর যেহেতু এটি হাবোধক বাক্য, তাই প্রশ্নটা হবে নাবোধক প্রশ্নবোধক, তাই আমরা এটা এখানে করেছি ডাজেন্ট শি ইট রাইস, বা আমরা এটাকে এভাবে যদি ব্যবহার করতাম ডাজ শি নট ইট রাইস প্রশ্নবোধক, তাহলে হয়ে যেত। দেন ইউ গো টু স্কুল ডেইলি, এই বাক্যের মধ্যেও কোনো ধরনের সাহায্যকারী ভার্ব নেই, তবে এখানে ভার্ব ওয়ান থাকার কারণে আমরা বুঝছি ভার্ব ওয়ান থাকলে সাহায্যকারী ভার্ব আসবে ডু। তাহলে আমরা এটাকে নেগেটিভ প্রশ্নবোধক করলে আমরা কি করতাম, আমরা এটাকে করতাম ডোন্ট ইউ গো টু স্কুল ডেইলি প্রশ্নবোধক চিহ্ন। এবার আরেকটি আমরা উদাহরণ দেখি, ইউ কেম হিয়ার ইয়েস্টারডে, ইউ কেম হিয়ার ইয়েস্টারডে, এই বাক্যটি পাস্ট টেন্সে আছে, যেহেতু ভার্ব টু তে আছে তাই আমরা বুঝছি এটা পাস্ট টেন্সে আছে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আসে ডিড। তাহলে আমরা এটাকে করেছি ডিডেন্ট ইউ কাম হিয়ার ইয়েস্টারডে, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ওই বাক্যের মধ্যে ডু অথবা ডাস অথবা ডিড নিয়ে আসতে হয়। আর ডাস আসে বলছি যখন ভার্বের সাথে এসিএস থাকে তখন ডাস, যদি ভার্ব ওয়ান থাকে তাহলে ডু, আর ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড আসবে। দেন এখানে আরেকটি রুলস আমরা জানবো, এভরিওয়ান, এভরিবডি, অল যুক্ত সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় এভরিবডি বা এভরিওয়ান বা অল এর পরিবর্তে প্রথমে হু বসে এবং তারপরে অক্সিলারি ভার্ব এর পরে নট বসিয়ে নেগেটিভ করতে হয়। আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো, এখানে এভরিবডি লাভস অ্যান অনেস্ট ম্যান, এভরিবডি লাভস অ্যান অনেস্ট ম্যান, তাহলে আমরা এই এভরিবডির পরিবর্তে আমরা নেগেটিভ করার সময় হু ব্যবহার করব এবং সাহায্যকারী ভার্ব নিয়ে এসে বাক্যটাকে নাবোধক যেহেতু বানাতে হবে লাভস, এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, তবে ভার্বের শেষে ইএস যুক্ত আছে বা এস যুক্ত আছে, তাই এখানে ডাস আসবে। তাহলে আমরা হু ডাজন্ট লাভ অ্যান অনেস্ট ম্যান, হু ডাজ নট লাভ অ্যান অনেস্ট ম্যান। ওকে, দেন আমরা নেক্সট স্লাইডে আসি। নোবডি, নো ওয়ান, নান যুক্ত সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করার সময় নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে হু বসাতে হবে এবং আর কোনো পরিবর্তন করতে হয় না, বাকি যা আছে সম্পূর্ণটা বসাই দিলেই হয়ে যায়। আমরা এক্সাম্পল দেখি, বলছে নোবডি বিলিভস আ লায়ার, নোবডি বিলিভস আ লায়ার, তাহলে যখন আমরা এটাকে নেগেটিভ করেছি করে ইন্ট্রোগেটিভ করেছি তখন আমরা বলছি হু বিলিভস আ লায়ার প্রশ্নবোধক চিহ্ন। নেভার, নাথিং যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব সে সময় আমরা নেভারের জায়গাতে আমরা কি ব্যবহার করব, আমরা এভার ব্যবহার করব, নাথিং এর পরিবর্তে আমরা এনিথিং করব এবং পূর্বের মতো বাকি যতগুলো রুলস আছে আমরা সবগুলাই অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমরা একটু এক্সাম্পল দেখি, ইউ শুড নেভার বিলিভ আ লায়ার, নেভারকে আমরা এভার ইউজ করব। আমরা দেখি পরিবর্তনের ক্ষেত্রে বলছি অক্সিলারি ভার্ব সামনে নিয়ে যেতে হবে আমরা জানি, তাই শুডকে আমরা সাবজেক্টের সামনে নিয়ে আসি, শুড ইউ এভার বিলিভ আ লায়ার, শুড ইউ এভার বিলিভ আ লায়ার। ওকে, আমরা যে রুলসগুলি ছিল এই রুলসগুলো যদি একটু বারবার করার চেষ্টা করি তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করার যে কৌশল এটি আমরা সহজে রপ্ত করতে পারবো। থ্যাংক ইউ।